প্রিয় নবীন শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমরা যান্ত্রিক ত্রুটির কারণে যথাসময়ে ক্লাসটি শুরু করতে পারি না, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম। একাদশ শ্রেণীর জীববিজ্ঞানের আজকের ক্লাসে আমরা যেই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি। প্রিয় শিক্ষার্থীরা, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, আমরা ফিরে যাচ্ছি। তো একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জীববিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, শরৎ শুভ্রতায় তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের শ্রেণী একাদশে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 কোষ ও এর গঠন, এই অধ্যায়টির আলোচনায় আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস শেষে কি জানতে পারবো সেই বিষয়টি নিয়ে আবার কথা বলছি। কোষ প্রাচীর কি আমরা সেটা জানতে পারবো, কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করতে পারবো, কোষ ঝিল্লি কি তা বলতে পারবো, কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যদি আসি কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর কি এই বিষয়টিতে যদি আসি তাহলে তোমরা একটু কাগজ কলম নিয়ে নাও, হাতের কাছে কাগজ কলম অবশ্যই রাখবে। আমরা যখন যে বিষয়টি বলবো সেই বিষয়টি অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। কিভাবে আমরা কোন বিষয়টির উপরে গুরুত্ব দিচ্ছি, কোন বিষয়টিকে আমরা তোমাদেরকে নোট করতে বলছি, বা আমরা যে তথ্যগুলা দিচ্ছি এই তথ্যগুলা তোমরা খুব সুন্দর করে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে কোষ প্রাচীর কি। তোমরা অবশ্যই হাতের কাছে কাগজ কলম আছে, লিখে নাও। উদ্ভিদ কোষের চতুর্দিকে জড় পদার্থ দ্বারা গঠিত সীমানা নির্দেশক যে মৃত আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। আবার বলছি, উদ্ভিদ কোষের চতুর্দিকে জড় পদার্থ দ্বারা গঠিত সীমানা নির্দেশক যে মৃত আবরণী থাকে তাকে কোষ প্রাচীর বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষ প্রাচীরের আরেকটি সংজ্ঞা সেটিও তোমরা লিখে নিতে পারো। উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু দৃঢ় ভেদ্য জড় প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে। আবারও বলছি, উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু দৃঢ় ভেদ্য জড় প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর একটি অন্যতম বৈশিষ্ট্য। একে অনেকেই অনন্য বৈশিষ্ট্য বলে থাকে, আমি বলবো যে এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। আমাদের বর্তমান অনেক উদ্ভিদ বিজ্ঞানীরা, আধুনিক উদ্ভিদ বিজ্ঞানীরা অনেকেই বলে থাকেন যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এগুলা 5 জগৎ শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত। 5 জগৎ শ্রেণীবিন্যাসের ভিত্তিতে এসব আসলে উদ্ভিদ নয়, কিন্তু তাতেও কিন্তু কোষ প্রাচীর রয়েছে। তো কোষ প্রাচীর থাকলেই যে উদ্ভিদ কোষ হবে এমন নয়, তবে কোষ প্রাচীর দেখলেই সেটি উদ্ভিদ কোষ। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য নয়। এই জায়গা থেকে আমরা একটু সরে আসছি। তাহলে উদ্ভিদ কোষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ। প্রাণীকোষ, পরাগরেণু, উদ্ভিদের জনন কোষ, এদের কিন্তু কোষ প্রাচীর থাকে না। অর্থাৎ আমরা এটা বলতে পারি না যে উদ্ভিদে কোষ থাকলে সেই উদ্ভিদ কোষ জনন কোষ প্রাচীর থাকবে এমন নয়। যেমন পরাগরেণু, উদ্ভিদের জনন কোষ এগুলো উদ্ভিদের অন্তর্ভুক্ত হলেও এদের কিন্তু কোষ প্রাচীর থাকে না। এই বিশেষ বিষয়টা অবশ্যই মনে রাখবে, এগুলা ব্যতিক্রম। আমরা বলি গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে কোষ প্রাচীর সৃষ্টি হয়ে থাকে। আবার বলি যে গলজি বডি ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ প্রাচীর তৈরি করে থাকে, অথবা কোষ প্রাচীরের উৎপত্তি হচ্ছে গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা এরা কোষ প্রাচীর গঠনে ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোষ প্রাচীর নিয়ে কথা বলছি এই কোষ প্রাচীরের আবিষ্কারক হচ্ছেন রবার্ট হুক।
1665 সালে প্রথম কর্ক ব্যবচ্ছেদ থেকে কোষ প্রাচীর আবিষ্কার করেন। আবারও বলছি, রবার্ট হুক 1665 সালে প্রথম কর্ক ব্যবচ্ছেদ থেকে কোষ প্রাচীর আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে 1665 সালে রবার্ট হুক যখন বোতলের চিপির কর্ক কোষে ব্যবচ্ছেদ করে উনি যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখেন, তখন সেখানে কিছু প্রকোষ্ঠ দেখতে পান, ফাঁকা জায়গা দেখতে পান বা প্রকোষ্ঠ দেখতে পান। এই প্রকোষ্ঠগুলোকে উনি সেল নামে অভিহিত করেন। সেল মানে ফাঁকা প্রকোষ্ঠ। প্রকৃত অর্থে আসলে এটা সেল ছিল না, এটা ছিল কোষ প্রাচীর। কারণ মৃত কোষে কোষ প্রাচীর ছাড়া অন্য কোনো কিছুই থাকে না। তাহলে ফাঁকা এই জায়গাটি হচ্ছে আমরা কোষের সজীব অংশটা সেখানে ছিল, অর্থাৎ চারপাশে আমরা যে আবরণটি দেখতে পেয়েছি সেটি আসলে কোষ প্রাচীর। তাই রবার্ট হুককেই কোষ প্রাচীর আবিষ্কারক বলা হয়ে থাকে। কত সালে আবিষ্কার করেন? 1665 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এবার কোষ প্রাচীরের গঠন নিয়ে কথায় আসছি। কোষ প্রাচীরের গঠন দেখো, কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা দেখি পরিণত একটি কোষ প্রাচীর 3টি স্তর থাকে। পরিণত একটি কোষ প্রাচীরে 3টি স্তর থাকে। এই 3টি স্তরের মধ্যে দেখো, প্রথমটি হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা, দ্বিতীয়টা হচ্ছে প্রাথমিক প্রাচীর, তৃতীয়টি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। পরিণত কোষ প্রাচীরে, আবার বলছি, পরিণত কোষ প্রাচীরে 3টি স্তর থাকে। একটি হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা, দ্বিতীয়টা হচ্ছে প্রাথমিক প্রাচীর, তৃতীয়টি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমরা প্রথম মধ্যপর্দা বা মিডল ল্যামেলা নিয়ে আলোচনায় আসি। মধ্যপর্দা বা মিডল ল্যামেলা কি? দেখো, পাশাপাশি অবস্থিত দুটি কোষ প্রাচীর, আবার বলছি, পাশাপাশি অবস্থিত দুটি কোষ যে সিমেন্ট জাতীয় পদার্থ দিয়ে সংযুক্ত থাকে। আবার এটাও বলা যেতে পারে দুটি কোষ প্রাচীর যে সিমেন্ট জাতীয় পদার্থ দিয়ে সংযুক্ত থাকে, সিমেন্টিক পদার্থ বলা যেতে পারে, তাকে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা বলে। তাকে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা বলে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখানে যে বিষয়টি বলছি মিডল ল্যামেলা বা মধ্যপর্দা কি। এবার আসি, এই মিডল ল্যামেলা বা মধ্যপর্দার মধ্যে কি থাকে? ফিট বা কূপ থাকে, আমরা এটা বলি। আমরা ফিট বা কূপ কি এটা যদি সঙ্গে আসি, দেখো, মধ্যপর্দা বা মিডল ল্যামেলার উপর প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে সরু গোলাকার গর্তের সৃষ্টি হয়। সরু গোলাকার গর্তের সৃষ্টি হয়, যাকে ফিট বা কূপ বলে। আর দুটি কূপ যখন পাশাপাশি থাকে, দুটি কূপ যখন পাশাপাশি থাকে তখন তাকে ফিট জোড় বলে বা কূপ জোড় বলে। ফিট জোড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত মধ্যপর্দা বা মিডল ল্যামেলাকে, মধ্যপর্দা বা মিডল ল্যামেলাকে ফিট মেমব্রেন বলে। আমরা যদি একটু পরবর্তী স্লাইডটা দেখি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই চিত্রটা একটু দেখো। এখানে একটা বিষয় দেখো, আমরা যে কিছুক্ষণ আগে যেটা বলেছি যে এখানে এটি একটি কোষ প্রাচীরের স্তর এখানে দেখানো হয়েছে। এখানে এই মাঝখানে মাঝ বরাবর যে সরু তন্তুর মতো, যে এটাকে সিমেন্টিক পদার্থ বা ব্যবদায়ক বলে, দুটি কোষের ব্যবদায়ক, এই এটাকেই বলা হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। দেখো, এই মধ্যপর্দার কোনো স্থানে প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর থাকে না। এই যে মধ্যপর্দার বাইরে এক স্তর বিশিষ্ট যে দেখতে পাচ্ছ, এক স্তর বিশিষ্ট অংশটা, এটি হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপরে 3 স্তর বিশিষ্ট যে হলুদ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ বা খয়েরি রঙের, এটি হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। এখন মধ্যপর্দার কোনো স্থানে দেখা যায় এই প্রাইমারি প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর থাকে না। প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর যে সমস্ত স্থানে থাকে না, সেই স্থানে মধ্যপর্দার যে অংশটা অবস্থান করে এটাকে বলা হচ্ছে ফিট মেমব্রেন। এই যে এই অংশটাকে বলে ফিট মেমব্রেন। আমরা বলছি প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর না থাকা এই অংশটি হচ্ছে যে মধ্যপর্দার উপরে যেখানে প্রাইমারি সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয়নি, সেটা হচ্ছে ফিট মেমব্রেন। আমরা এখানেও দেখো ফিট মেমব্রেন দেখানো হয়েছে, ফিট মেমব্রেন। তো এখানে দেখো, একটি কোষ প্রাচীরের অংশে আমরা দেখি মধ্যপর্দা
মধ্যপর্দার বাইরে প্রাইমারি প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর অবস্থান করে। মাঝখানে যে অংশটা, যে গহ্বরটা, এটা হচ্ছে লুমেন নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ফিরে যাই। তাহলে আমরা এখানে যেটা বলেছি যে কোষ প্রাচীরের গঠনে ফিট বা কূপ কোথায়, সেটা আমরা দেখিয়েছি। এবার হচ্ছে এই ফিট বা কূপ যে অংশটা অবস্থান করে, সেখানে ফিট বা কূপের এই ফিট জোড়ের ছিদ্রপথে পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজমের সাথে যুক্ত থাকে। প্রোটোপ্লাজম সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজমের সাথে যুক্ত থাকে, যাকে প্লাজমোডেজমা বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছ, তোমরা অবশ্যই লিখবে প্লাজমোডেজমা কি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়শই আমরা পরীক্ষায় এই প্রশ্নটি দেখে থাকি, প্লাজমোডেজমা কি। আবার বলছি, ফিট জোড় বা কূপ জোড় ছিদ্রপথে পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজম যুক্ত থাকাকে বলা হচ্ছে প্লাজমোডেজমা। প্লাজমোডেজমা, প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজম যুক্ত থাকে, দুটি কোষের পাশাপাশি দুটি কোষের সাইটোপ্লাজম যুক্ত থাকে, যাকে প্লাজমোডেজমা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু ধীরে বলছি তোমরা যাতে লিখতে পারো। আবার বলছি, ফিট জোড় ছিদ্রপথে পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজম যুক্ত থাকে, যাকে প্লাজমোডেজমা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, দেখো, পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজম যুক্ত থাকে, যাকে প্লাজমোডেজমা বলে। নিশ্চয় তোমরা লিখতে পেরেছ যে প্লাজমোডেজমা ফিট জোড় ছিদ্রপথে পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজম যুক্ত থাকে, যাকে প্লাজমোডেজমা বলে। এবার নিশ্চয়ই লেখাগুলো বুঝতে পেরেছ। এখানে রেহনুবা আমিন মিশু মনি, তুমি লিখেছ লেখাগুলো আকৃতিতে ছোট, তাই আমরা ঝুম করে দেখাচ্ছি, দেখে নাও তোমরা। যে ফিট জোড় ছিদ্রপথে পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশ দিয়ে সাইটোপ্লাজম যুক্ত থাকে, যাকে প্লাজমোডেজমা বলে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক প্রাচীর। আমরা প্রাথমিক প্রাচীর কি এই বিষয়টিতে আসি। উদ্ভিদের পরিণত কোষ প্রাচীরে তিনটি স্তর থাকে। উদ্ভিদে পরিণত কোষ প্রাচীরে তিনটি স্তর থাকে, এটা সম্পর্কে আমরা বলেছি। এর মধ্যে মধ্যপর্দা সংযুক্ত অংশকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। কিছুক্ষণ আমরা আগে দেখিয়েছি, মধ্যপর্দার ঠিক সাথে সংলগ্ন অবস্থায় এক স্তর বিশিষ্ট যে অংশটি থাকে, সেটি হচ্ছে প্রাথমিক প্রাচীর। এবার সেকেন্ডারি প্রাচীর, 3 নম্বর যে অংশটি আমরা দেখি, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দার পরবর্তী পাশে থাকে প্রাইমারি প্রাচীর, তারপরে থাকে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর অংশে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীরের ভিতরের দিকে অর্থাৎ কোষের ভিতরের দিকে 3টি বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর সৃষ্টি হয়ে থাকে। এটাও আমরা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে আলোচনা করছি। কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা 3টি স্তর দেখেছি। একটি হচ্ছে মধ্যপর্দা বা মিডল লেমেলা, দ্বিতীয়টি হচ্ছে প্রাথমিক প্রাচীর, তৃতীয়টি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই 3টার ব্যাখ্যায় আমরা গিয়েছি এবং সেই সম্পর্কে তোমাদেরকে বলেছে। এবারে আমরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে যাব। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা অবশ্যই নোট করবে। এখানে আমরা বইয়ের জিস্ট অংশগুলা নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বলে রাখি, এখানে একজন কমেন্টস করেছ যে স্যার, আমি বায়োলজির জন্য কোন বইটি ফলো করব। আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে বিভিন্ন প্রকাশনীর বই বাজারে আছে, তার মধ্যে কিছু বই খুব ভালো। সেই ভালো বইগুলো সম্পর্কে বলছি আমি। তোমরা জীববিজ্ঞানের জন্য আমি বলবো যে অক্ষরপত্র পাবলিকেশনসের আজিবুর রহমান স্যারের বইটি নিবা, সাথে গাজী পাবলিশার্সের গাজী আজমল স্যারের বইটা, এটাও সংগ্রহ করতে পারো।
এছাড়া আমি বলবো হাসান বুক হাউসের প্রফেসর আবুল হাসান স্যারের বইটি সংগ্রহ করবা। তো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তার 3টা বই নেব কেন। 3টা বই এই জন্য নেবা, যাদের সামর্থ্য আছে এই 3টা বই তোমাকে পরিপূর্ণ প্রস্তুতির জন্য সাহায্য করবে। আবারও বলছি, 3টা না নিলেও কমপক্ষে এর 3টি বইয়ের মধ্যে 2টি বই অবশ্যই রাখতে পারো। আর যাদের পক্ষে এই 2টি বইও রাখা সম্ভব না, তারা 1টি বই অবশ্যই রাখবে। আর সাথে সাথে আমাদের ক্লাসগুলা অনুসরণ করবে। আমরা চেষ্টা করব আমাদের ক্লাসগুলাতে তোমাদের এই যে ভালো বইগুলো আছে, সব ভালো বইগুলা থেকেই ভালো যে তথ্যগুলো আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলা দেওয়ার জন্য অবশ্যই ক্লাসগুলো অনুসরণ করবে এবং পাশাপাশি কাগজ কলম রাখবে। আমাদের তথ্যগুলো অবশ্যই টুকে রাখবে, যেটা পরবর্তীতে প্রস্তুতিতে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে আসছি। মিডল ল্যামেলা বা মধ্যপর্দা আসলে কি দিয়ে গঠিত, রাসায়নিক উপাদানগুলো কি? দেখো, মধ্যপর্দা বা মিডল ল্যামেলার প্রধান রাসায়নিক গঠন উপাদান হচ্ছে প্যাকটিক অ্যাসিড, প্যাকটিন, প্রোপ্যাকটিন। আবার বলছি, প্যাকটিক অ্যাসিড কমা হবে এখানে, প্যাকটিন ও প্রোপ্যাকটিন। এই আমরা বলছি মধ্যপর্দা বা মিডল লেভেলের প্রধান রাসায়নিক গঠন উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমাদের দ্বিতীয় যে স্তর, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল যাকে বলে। এই প্রাথমিক প্রাচীরের প্রধান রাসায়নিক গঠন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আবারও বলছি, সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তৃতীয় যে বিষয়টি রয়েছে, তৃতীয় স্তর কোষ প্রাচীর, সেটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের প্রধান রাসায়নিক গঠন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবিরিন, মোম ও সর্বিক। তো এখানে এই বিষয়টি আমাকে একজন লিখেছ যে স্যার আবুল হাসান স্যারের বই হবে কিনা। আমি বলবো যে হবে, অবশ্যই হবে। তবে সাথে সাথে তোমরা অক্ষরপত্র পাবলিকেশন স্যার আজিবুর রহমান স্যারের বইটি রাখবে। এটি অনেক তথ্য সমৃদ্ধ, যা তোমাকে পরিপূর্ণ প্রস্তুতিতে সহযোগিতা করবে, সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসবো এই যে কোষ প্রাচীরের যে উপাদানগুলো সম্পর্কে আমরা বললাম। কোষ প্রাচীর গঠনের প্রধান উপাদানগুলো সেলুলোজ, হেমিসেলুলোজ, প্যাকটিন, গ্লাইকোপ্রোটিন। এই উপাদানগুলো কি পরিমাণে আছে, কোষ প্রাচীরে কি পরিমাণে আছে সেটা নিয়ে। কোষ প্রাচীরের 40 ভাগ অর্থাৎ শতকরা 40 ভাগ হচ্ছে সেলুলোজ, 40% হচ্ছে সেলুলোজ, 20% হচ্ছে হেমিসেলুলোজ, 30% হচ্ছে প্যাকটিন, 10% হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানবো যে কোষ প্রাচীরের গঠন উপাদানে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, গ্লাইকোপ্রোটিন, এই পার্সেন্টেজগুলো অবশ্যই তোমরা লিখে নেবে। অবশ্যই লিখেছ 40% সেলুলোজ, আমরা বলি 40, শতকরা 40 ভাগ সেলুলোজ, শতকরা 20 ভাগ হেমিসেলুলোজ, শতকরা 30 ভাগ পেকটিন, 10 ভাগ গ্লাইকোপ্রোটিন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা একটা ভিডিও চিত্র দেখে নেই, আসলে কোষ প্রাচীরের একটা অ্যানিমেশন ভিডিও, যেটা তোমাদেরকে সাহায্য করবে। আমি চলে যাচ্ছি। Cell wall is a rigid and protective layer around the plasma membrane which provides mechanical support to the cell. Certain cells among eukaryotic cells possess a cell wall. The cell wall also determines the shape of plant cells. Due to the shapes of cell wall, many times. প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো সেল ওয়াল যে সমস্ত অংশ নিয়ে গঠিত, আমরা বলি যে এখানে বলা হচ্ছে the cell wall of plant cells are composed of carbohydrate known as glucose. Besides the cellulose, various chemical substances such as hemicellulose, pectin, lignin, cutin, cytin, and also occur singly or
ড্রাইং। আমরা এখানে একটা বিষয় বলে দিচ্ছি যে এই যে একটা সেল ওয়াল বা কোষ প্রাচীর, এখানে একটি ব্যবচ্ছেদ অংশ দেখানো হয়েছে এবং প্রিয় শিক্ষার্থীরা একটু মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, তো আবার ফিরে আসছি আমরা। দেখো যে উদ্ভিদ কোষ প্রাচীরের এই অংশটিতে এখানে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মধ্যপর্দা, এটি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এই হচ্ছে সেলুলোজ ফাইবার, আমরা যেটাকে বলি যে সেলুলোজ ফাইবার। এখন এই সেলুলোজ ফাইবারের মাঝে এখানে লিগনিন, কিউটিন, সুজিন, সুবিরিন এই অংশগুলো রয়েছে। আমরা একটু দেখি, দেখো কন্টেন্ট সার্টেন মিনারেলস সাচ এস ক্যালসিয়াম ইত্যাদি। তো এখানে আবার একটু দেখে নাও, এই অংশগুলো নিয়ে গঠিত। তো এখানে পলিস্যাকারাইড, সেলুলোজ পলিস্যাকারাইড মোস্ট অফ অ্যাবান্ডেন্টলি অকুরিং কেমিক্যাল সাবস্টেন্সেস অফ মোস্ট প্লান্ট সেল ওয়ালস। তো এখানে আমি আবার একটু পিছনে যাই তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা একটু পিছনে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে একটু লক্ষ্য করবে যে এই বর্ণনার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অংশ কিন্তু চিহ্নিত করে দেখাচ্ছে যে এখানে কোনটা কোন উপাদান, কোন ধরনের রাসায়নিক উপাদান কোনটা, সেটা কিন্তু বলছে। এটা একটু খেয়াল করবে। দেখো এখানে সেলুলোজ, এখানে আমরা দেখো পর্যায়ক্রমিকভাবে দেখানো হচ্ছে দ্য সেল ওয়াল অলসো কন্টেন্স, যে অংশগুলো নিয়ে গঠিত। তো এই অংশটা আমি আবারও একটু দেখাচ্ছি। দেখো দেখো এটা মধ্যপর্দা, এটা সেলুলোজ। এখন দেখো সেলুলোজের পর আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে হেমিসেলুলোজ হচ্ছে এটি, এই হচ্ছে লিগনিন, দেখো বিন্দুর মতো, এই হচ্ছে সিটিং, লাল অংশের মতো। আমরা যে এই উপাদানগুলো দেখানোর জন্যই আমরা তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত বলেছি। দেখো এই হচ্ছে সেলুলোজ ফাইবার, সেলুলোজ ফাইবার, এটা হচ্ছে মাইক্রোফাইবেলস, এ হচ্ছে সেলুলোজ, টোটালি সেলুলোজ। এটা হচ্ছে ম্যাক্রোফাইবেলস, অনেকগুলো মাইক্রোফাইবেল নিয়ে একটি ম্যাক্রোফাইবেল গঠিত হয়ে থাকে। তো এখানেও একটা বিষয় আমি আবারও একটু ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি। দেখো এই অংশগুলো নিয়ে কথা আসবে। একটা আমরা যদি সূক্ষ্ম গঠন দেখি, সেলুলোজ ফাইবারের সূক্ষ্ম গঠন, বা আমরা সেলুলোজের বা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে যদি যাই, তাহলে আমরা এই অংশগুলো দেখতে পাবো। এখানে কয়েকটা বিষয় আছে উল্লেখযোগ্য, তো সেই জায়গাগুলোতে যাচ্ছি। দেখো গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ হচ্ছে সেলুলোজের অন্যতম প্রধান গঠন উপাদান, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখানে দেখো অনেকগুলো বিটা ডি গ্লুকোজ উপাদান রয়েছে। এই বিটা ডি গ্লুকোজ অণুগুলো প্রায় 100 গ্লুকোজ অণু নিয়ে একটি মাইসিলি গঠিত হয়ে থাকে। এইগুলো হচ্ছে মাইসিলি, দেখো মাইসিলি। এরপরে 20 মাইসিলি নিয়ে একটি মাইক্রোফাইবেল গঠিত হয়ে থাকে। আবার আমরা এখানে সেটি দেখানো হচ্ছে, দেখো মাইক্রোফাইবেলস। আবার অনেকগুলো মাইক্রোফাইবেলস নিয়ে ম্যাক্রোফাইবেলস গঠিত হয়ে থাকে। হ্যাঁ, মাইক্রোফাইবেলস নিয়ে ম্যাক্রোফাইবেলস গঠিত হবে। এই টোটালটা হচ্ছে ম্যাক্রোফাইবেলস। দেখো ম্যাক্রোফাইবেলস। তো এটা আমরা সূক্ষ্ম গঠন উপাদানা দেখব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা বিষয় যাচ্ছি। দেখো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের আলোচনায় যাচ্ছি। তো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের আলোচনায় প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ, যা বিটা ডি গ্লুকোজের প্রায় 3000 অণুর পলিমার নিয়ে গঠিত। আবার বলছি, প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ, যা বিটা ডি গ্লুকোজের প্রায় 3000 অণুর পলিমার নিয়ে গঠিত। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসিলি। 1 মাইসিলি সমান 100 সেলুলোজ অণু, 20 মাইসিলি সমান 1 মাইক্রোফাইবেল, 250 মাইক্রোফাইবেল নিয়ে 1 ম্যাক্রোফাইবেল এবং অসংখ্য ম্যাক্রোফাইবেল নিয়ে একটি সেলুলোজ ফাইবার গঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এসব নোট করে নিবা। যে এখানে আবার বলছি প্রাথমিক কোষ প্রাচীর, এখানে আবার বলছি দেখো প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ, যা বিটা ডি গ্লুকোজের প্রায় 3000 অণুর পলিমার নিয়ে গঠিত।
কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি। 1 মাইসেলি সমান 100 গ্লুকোজ অণু, যার ব্যাস হচ্ছে 100 অ্যাংস্ট্রম। 20 মাইসেলি নিয়ে একটি মাইক্রোফাইবিল গঠিত, যার ব্যাস হচ্ছে 250 অ্যাংস্ট্রম। 250 মাইক্রোফাইবিল নিয়ে একটি ম্যাক্রোফাইবিল গঠিত, যার ব্যাস হচ্ছে 0.8 মাইক্রোমিটার। অসংখ্য মাইক্রোফাইবিল নিয়ে গঠিত একটি সেলুলোজ ফাইবার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো, কিছুক্ষণ আগে আমরা যে বর্ণনাগুলো দিয়েছি, দেখো এই যে সেলুলোজ অণুর কথা বলছি, 100 সেলুলোজ অণু নিয়ে একটি মাইসেলি গঠিত হয়। 20টি মাইসেলি নিয়ে একটি মাইক্রোফাইবিল গঠিত হয়। 250 মাইক্রোফাইবিল নিয়ে একটি ম্যাক্রোফাইবিল গঠিত হয়, এবং এরকম অসংখ্য ম্যাক্রোফাইবিল নিয়েই কোষ প্রাচীর গঠিত হয়ে থাকে। এই চিত্রটি তোমরা অবশ্যই লক্ষ্য করছো। দেখো, আবার বলছি যে 100 সেলুলোজ অণু নিয়ে একটি মাইসেলি গঠিত হয়। মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীর গঠনের ক্ষুদ্রতম উপাদান। সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক উপাদান হচ্ছে মাইসেলি। তারপর হচ্ছে 20টি মাইসেলি নিয়ে একটি মাইক্রোফাইবিল গঠিত হয়। 250 মাইক্রোফাইবিল নিয়ে একটি ম্যাক্রোফাইবিল গঠিত হয়, এবং কোষ প্রাচীর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই বিষয়গুলো রয়েছে। এবারে আমরা যাব কোষ প্রাচীরের কাজ কি। কোষ প্রাচীরের কাজ সম্পর্কে যদি বলি, দেখো, কোষ প্রাচীর সজীব প্রোটোপ্লাজমকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে, কোষকে দৃঢ়তা ও যান্ত্রিক শক্তি প্রদান করে। এটি কোষের নির্দিষ্ট আকৃতি বজায় রাখে। ব্যর্থ হওয়ায় কোষ প্রাচীরের মধ্য দিয়ে পানি ও খনিজ লবণ সহজে অতিক্রম করতে পারে। এরা প্লাজমোডেজমাটার মাধ্যমে পাশাপাশি কোষগুলোর সজীব প্রোটোপ্লাজমের সাথে সংযোগ রক্ষা করে। কোষ প্রাচীরের শোষণ, প্রচ্ছেদন, সংবহন, ক্ষরণে মুখ্য ভূমিকা পালন করে। এগুলা তোমরা বইতেও পেয়ে যাবা। বই থেকে অবশ্যই তোমরা লক্ষ্য করবা। আমি এখানে জাস্ট উল্লেখ করছি এই জন্য যে তোমরা এই বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখবা। প্রিয় শিক্ষার্থীরা, গৌণ প্রাচীর পানি ও গ্যাসের জন্য অবেদ্য হিসেবে কাজ করে। এখানে আমার কিছু ছাত্রী তোমরা বলছো যে স্যার দেখা যাচ্ছে না বা দেখছি না। এটার একটা মূল কারণ হতে পারে তুমি যেখানে অবস্থান করছো সেখানে নেট প্রবলেম হচ্ছে, বা নেটওয়ার্ক দুর্বল, অথবা কম যেটা বলা হয় যে কম মেগাবাইটের ওয়াইফাই তুমি ব্যবহার করছো, অথবা তোমার ডিভাইসে কোনো প্রবলেম আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো অবশ্যই তোমরা দেখবা। পরবর্তী ক্লাসগুলোতে তোমরা তোমাদের বাসায় যে নেট ব্যবহার করছো, মোবাইল যে ডেটা ব্যবহার করছো, সেটাকে অবশ্যই হাই করার চেষ্টা করবা। অর্থাৎ যত বেশি হাই করবা, তোমার ক্লাসগুলো তত বেশি স্পষ্ট তুমি দেখতে পাবা, তত সুন্দরভাবে শুনতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, কোষ প্রাচীরের উপর আলোচনা আমাদের এখানেই শেষ। এবারে আমরা দ্বিতীয় যে অংশটি, সেই অংশটিতে যাচ্ছি, কোষ ঝিল্লি। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশটি হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির সংজ্ঞায় আমি তোমাদেরকে সবাইকে বলবো, কাগজ কলম অবশ্যই তোমাদের কাছে আছে। তো সেখানে তোমরা কাগজে লিখে নাও, কোষের প্রোটোপ্লাস্টের চতুর্দিকে যে সজীব আবরণী থাকে, যা লিপোপ্রোটিনে গঠিত, স্থিতিস্থাপক, বৈষম্যবদ্ধ, তাকে কোষ ঝিল্লি বলে। আবারও বলছি যে কোষের প্রোটোপ্লাস্টের চতুর্দিকে যে সজীব আবরণী থাকে, যা লিপোপ্রোটিনে গঠিত, স্থিতিস্থাপক, বৈষম্যবদ্ধ, তাকে কোষ ঝিল্লি বলে। এক কথায় আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজমের চারদিকে যে সজীব আবরণী থাকে তাকে কোষ ঝিল্লি বলে। আমরা সহজভাবে এটাও বলতে পারি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষ প্রাচীরের নিচে সজীব বস্তুকে ঘিরে যে আবরণী থাকে তাকে কোষ ঝিল্লি বলে। বুঝতে পারছো কিনা সবাই? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষ ঝিল্লির অপর নাম এগুলো নিয়ে তোমাদেরকে আগে বলেছি যে কোষ ঝিল্লিকে আরও অনেকগুলো নামে ডাকা হয়। কি কি? কোষ পর্দা, সেল মেমব্রেন, বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন, প্লাজমা মেমব্রেন। তাহলে আবার একটু দেখো, কোষ পর্দা, সেল মেমব্রেন, বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এই বিভিন্ন নামে কিন্তু কোষ ঝিল্লিকে ডাকা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বিষয়ে দেখো, কোষ পর্দা, সেল মেমব্রেন, বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন, প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষ ঝিল্লির অপর নাম। তো এ হচ্ছে কোষ ঝিল্লি সম্পর্কিত আমরা গঠন সংজ্ঞা আমরা বললাম। এবারে আমরা বলবো কোষ ঝিল্লির ভৌত গঠন। আসলে কোষ ঝিল্লি খুব পাতলা একটা বস্তু, তাই এর ভৌত গঠন সম্পর্কে বলা হয়েছে কোষ ঝিল্লি অত্যন্ত পাতলা, যা 70 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু হয়ে থাকে। আমরা এখানে বলছি যে এখানে কোষ ঝিল্লি অত্যন্ত পাতলা, যা 70 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু। এটি 2 স্তর বিশিষ্ট, যা স্থানে স্থানে বিচ্ছিন্ন। 2 স্তরের মাঝে 100 অ্যাংস্ট্রম পুরু ফাঁকা স্থান রয়েছে।
আমরা যে বিষয়টা বলছি এখানে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে তোমরা অনেকেই বলছো যে লেখা দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমি বলবো যে এখানে সমস্যা হতেই পারে। আসলে ডিজিটাল বা এই অনলাইনেও কিছু সমস্যা থেকে যায়। তো আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে যাতে এই ধরনের সমস্যা না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য সহকারে আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ সবাই? আমার কথা যদি তোমরা শুনতে পারো সেই অনুযায়ী তোমরা লিখো। তো আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। তো আমি বলবো যে দেখা যাচ্ছে না, এখন যেটা এই মুহূর্তে আসলে করা কিছু সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তীতে এই সমস্যাগুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। তো আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে সব কিছু স্পষ্ট। এখন তোমরা দেখতে পাচ্ছ না, সেই জন্য আমি এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে আমরা একটু বলবো যে কোড জেলির রাসায়নিক গঠন। কোড জেলির প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে লিপিড 60%, প্রোটিন 40%। লিপিড 60%, প্রোটিন 40%। এটা তোমরা দেখে নাও। আমরা যে বিষয়টা বলছি দেখো, তো আমরা যে বিষয়টা এখানে কোড জেলির প্রধান রাসায়নিক উপাদান লিপিড প্রোটিন। আমরা বারবার বলে থাকি লিপোপ্রোটিন নির্মিত কোষ ঝিল্লি। তাহলে লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপো মানে হচ্ছে লিপিড, প্রোটিন তো বুঝতে পারছো, লিপোপ্রোটিন মানে লিপিডো প্রোটিন, যেখানে লিপিড থাকে 60% আর প্রোটিন থাকে 40%। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে আসব। এবার তোমাদেরকে একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যে প্লাজমা মেমব্রেনের গঠন। প্লাজমা মেমব্রেন কোড ঝিল্লির মধ্যে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা বলছি যে কোড ঝিল্লি সম্পর্কিত সবচেয়ে সর্বজনগ্রাহ্য যে মডেলটি দিয়েছেন সিঙ্গার নিকলসন, তার সেই মডেলটি হচ্ছে সিঙ্গার নিকলসন কর্তৃক প্রবর্তিত ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেল। সেই ফ্লুইড মোজাইক মডেলের গঠনের উপরে আমার এই ভিডিও চিত্রটি তোমার পাঠাচ্ছি। হয়তো অনেকেই দেখতে পাচ্ছ, অনেকেই দেখতে পাচ্ছ না। তো আমরা যারা দেখতে পাচ্ছ তারা দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, first molecule is a lipid. It is called a phospholipid because instead of the usual 3 fatty acid chains, there are only 2. The third bonding position is with a phosphate group. The phospholipid molecule is divided into a head region and এখানে একটা বিষয় যে আমরা লিপোপ্রোটিন নির্মিত, লিপিডো প্রোটিন নির্মিত যে ফ্লুইড মোজাইক মডেলের কথা বলছি প্লাজমা মেমব্রেনে, সেখানে আমরা দুইটা অংশ দেখি যে এখানে ফসফোলিপিড যাকে বলে, ফসফোলিপিড এই মলিকুল ফসফোলিপিড অণুগুলোতে দুইটা অংশ থাকে, একটি হেড আর একটি টেইল অংশ থাকে। তো এই হেড এবং টেইল অংশ নিয়েই কথা বলা হচ্ছে এখানে। তো দেখো হেড অংশটি গঠিত হচ্ছে, আমরা যেটা বলছি হেড অংশটি গ্লিসারল ও ফসফেট দ্বারা গঠিত, আর টেইল অংশটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড চেইন দ্বারা গঠিত, তো গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এটি একটা হাইড্রোফিলিক পানি আকর্ষী, একটা টু ওয়াটার, আর একটা ফ্যাটি অ্যাসিড চেইন যেটি হচ্ছে পানি বিকর্ষী, অর্থাৎ পানি বিকর্ষী অংশ নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আমরা এখানে খেয়াল করো। আমি একটু টেনে দেখাচ্ছি। দেখো এই দ্বিস্তর বিশিষ্ট যে ঝিল্লি, এটা কি বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তো এখানে আমি একটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এক্সট্রা সেলুলার ফ্লুইড, গ্লাইকোপ্রোটিন, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট। তো এখানে আমরা বলবো ফ্লুইড মোজাইক মডেলে দুইটা স্তর থাকে। এই দুইটা স্তরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এই অণুটি হচ্ছে এটিকে বলে প্রোটিন অণু। এই প্রোটিন অণুটি 3 ধরনের হয়ে থাকে। আমরা এইটা তোমরা বইতে দেখা, একটু লিখে নিতে পারো তোমরা। এই প্রোটিন অণু 3 ধরনের। একটা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন, যেটা এই টোটাল ঝিল্লি জুড়ে অবস্থান করে, এটাকে বলা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন।
আবার কিছু কিছু প্রোটিন আছে যেগুলা এই ঝিল্লির ভিতরে অবস্থান করে, তাহলে হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন কাকে বলে, অন্তর্নিহিত প্রোটিন বলে। আবার কিছু কিছু প্রোটিন আছে যেটা এখানে দেখানো হয় নাই, সেটা হচ্ছে এই ফসফোলিপিড অণুর প্রান্ত জুড়ে অবস্থান করে, এখানে অবস্থান করে, তখন এটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্রোটিন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ যে কিছু কিছু গ্লুকোজ চেইন প্রোটিন অণুর সাথে যুক্ত, এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কেন গ্লাইকোপ্রোটিন বলা হচ্ছে? গ্লুকোজ এবং প্রোটিন একসাথে যুক্ত, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর এখানে আমরা দেখি যে এই লিপিড অণুর সাথে, দেখো এই ফসফোলিপিডের অণুর সাথে গ্লুকোজ যুক্ত, এই জন্য ফসফোলিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হলে সেটাকে বলা হচ্ছে আমরা এখানে যদিও এটা গ্লাইকোলিপিড হবে, যদিও এটা এখানে দেখানো হয় নাই, তখন এটা হবে গ্লাইকোলিপিড। লিপিডের সাথে গ্লুকোজ যুক্ত হলে তাকে বলা হয় গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুইটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তোমরা ফ্লুইড মোজাইক মডেলে পড়তে গেলে এটা দেখবা। প্রিয় শিক্ষার্থীরা, এই ফ্লুইড মোজাইক মডেল আইসবার্গ মডেল হিসেবেও পরিচিত বা পরিগণিত হয়ে থাকে। তা তোমরা একটা বিষয় স্পষ্ট, যে পরীক্ষায় যদি তোমাদের আইসবার্গ মডেল ব্যাখ্যা করতে বলে বা ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করতে বলে, সেক্ষেত্রে তোমরা প্লাজমা মেমব্রেনের এই 2 স্তর বিশিষ্ট এই মডেলটি তোমরা ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এই গ্লাইকোপ্রোটিন এসব নিয়ে কথা বলছি ইতিপূর্বে, তো আমরা এখানে এটা শেষ করে দিচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো কোষ ঝিল্লির কাজ কি। এবার আমরা গঠন শেষ করে কাজে আসলাম। দেখো কোষ ঝিল্লির কাজ কি। এই কাজের মধ্যে আমরা একটা বিষয় এখানে তোমাদেরকে বলবো যে তোমরা একটু লিখে নাও, যেহেতু আমার কথা শুনতে পাচ্ছ। হয়তো এখানে ভিডিও কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না, আমার এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে বলবো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। কোষ ঝিল্লির কাজ। এখন দেখো কোষ ঝিল্লির কাজ হচ্ছে, কোষ ঝিল্লি কোষকে ঘিরে একটি রক্ষণশীল আবরণের মতো কাজ করে। কোষ ঝিল্লি কোষের আকার নির্ধারণের সাথে জড়িত। এটি বৈষম্যবদ্ধ ঝিল্লি হিসেবে কাজ করে এবং কোষ ঝিল্লি কোষের বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে বিভিন্ন অণুর যাতায়াত নিয়ন্ত্রণ করে। কোষের বিভিন্ন প্রকার অনুভূতি প্রেরণের উৎস হিসেবে কাজ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু ও ফিনোসাইটোসিস প্রক্রিয়া তরল বস্তু গ্রহণ করে। আবার বলছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কঠিন বস্তু এবং ফিনোসাইটোসিস প্রক্রিয়া তরল বস্তু গ্রহণ করে কোষ ঝিল্লি। আবার এমন কিছু কাঠামো গঠন করে যাতে বিশেষ বিশেষ এনজাইম বিন্যস্ত, যেমন এটা ব্যাকটেরিয়া কোষের মেসোজোম গঠন করে। এছাড়া আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়ার পর্দার মতো কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে সহায়তা করে। কোষ ঝিল্লি স্বয়ংক্রিয়ভাবে এর ক্ষত নিরাময়ে সক্ষম। উদ্ভিদের আয়ন পরিশোষণে সহায়তা করে। বস্তুর স্থানান্তর, ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে। মাইক্রোভিলাই সৃষ্টি করে। প্লাজমা মেমব্রেন কোষের শোষণতল বৃদ্ধিতে সহায়তা করে। তোমরা জানো যে প্রাণী কোষে প্লাজমা মেমব্রেন মাইক্রোভিলাই সৃষ্টি করে। এই মাইক্রোভিলাই প্লাজমা মেমব্রেন কোষের শোষণতল বৃদ্ধিতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন এনজাইম ধারণ এবং হরমোন গ্রাহক হিসেবে এরা কাজ করে। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই তোমরা স্মরণ রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি শেষ করার আগে একটা কথা বলবো যে দেখো, আমাদের চেষ্টা থাকবে তোমাদের জন্য ভালো তথ্য উপহার দেওয়ার এবং ভালো কিছু ক্লাস উপহার দেওয়ার। কিন্তু এখন আমরা একটা বিশেষ সংকটকালীন সময় অতিক্রম করছি। এই সংকটকালীন সময়ে আমাদেরকে অনলাইনে তোমাদের সাথে এই ক্লাসগুলো নিতে হচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো, এখানে কিছু সমস্যা হবে, এই সমস্যাগুলোকে সমস্যা মনে করবা না। তোমরা অবশ্যই এই সমস্যাগুলোকে অতিক্রম করেই তোমাদের প্রস্তুতি ভালোভাবে এগিয়ে নিয়ে যাবা। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, যে তোমরা তোমাদের প্রস্তুতিতে যে কোনো ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের সমস্যা তোমাদের কাছে উদ্ভূত হবে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে। কিন্তু তোমরা এটা জানো যে আমাদের দেশ আমরা আগের থেকে অনেক এগিয়েছি। তবে হ্যাঁ, আমরা এতটাও এগিয়ে যাই নাই যে আমরা যেখান থেকে যে কোনো জায়গা থেকে আমরা হাই স্পিডে নেট পাবো। আমাদের যে মোবাইল নেটওয়ার্কগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নেট স্পিড শো করে। আমি যখন বাসায় থাকি তখন একরকম থাকে, আমি যখন বাসার মধ্যে আমি এক কক্ষ থেকে আরেক কক্ষ গেলেও সেখানেও নেট স্পিডের পার্থক্য হয়ে যায়। তবে আমি বলবো, আমার কথাগুলো তো তোমরা অবশ্যই শুনতে পেয়েছো।
তো আমার যে ইনস্ট্রাকশানগুলো সেগুলো তোমরা অবশ্যই রাখবে এবং সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেবে। আমি আবারও বলছি, দেখো আমি আজকে যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি, এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই কোটঝিল্লি এবং কোষ প্রাচীর এই দুইটির উপরে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে। যেমন অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, ধরো তোমাকে একটা কোষ প্রাচীরের চিত্র, একটা কোষ ঝিল্লির চিত্র দিয়ে দিবে, দুইটা চিত্র থাকবে। এবার তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি। চিত্রগুলা কি নির্দিষ্ট করে বলা থাকবে না। উদ্দীপক চিত্র 1-এ থাকবে কোষ প্রাচীর, উদ্দীপক চিত্র 2-তে থাকবে আর থাকবে কোষ ঝিল্লি। এখন বলা হবে উদ্দীপক চিত্র 1-এর গঠন, দ্বিতীয়তে বলা হবে ঘোড়ার গতি, যেটা অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে বলা হবে যে উদ্দীপক চিত্র বি জীবদেহে কি ধরনের ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো বা আলোচনা করো বা বিশ্লেষণ করো। এভাবে প্রশ্ন হতে পারে, অথবা এভাবে প্রশ্ন হতে পারে যে বলা হতে পারে যে উদ্ভিদ কোষে দুইটি প্রধান উপাদান থাকে, একটি হচ্ছে মৃত, একটি হচ্ছে সজীব। তো মৃত যেটি, এবার উদ্দীপক অনুযায়ী প্রশ্ন হবে যে মৃত অংশটির গঠন ব্যাখ্যা করো। তার মানে কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করতে হবে, কারণ কোষ প্রাচীর মৃত জড় পদার্থে গঠিত। আবার অপরটি সজীব বলতে আমাদেরকে কি বোঝানো হয়েছে? সজীব বলতে দুইটা স্তর বা দুইটা প্রাচীরের কথা কিন্তু বলা হয়েছিল, দুইটা ঝিল্লির কথা বলা হয়েছিল। তো সেক্ষেত্রে একটি যদি মৃত ঝিল্লি হয় সেটা হচ্ছে কোষ প্রাচীর, অপরটি হচ্ছে সজীব ঝিল্লি মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে বলা হবে যে কোষ ঝিল্লির প্রথম প্রশ্নে গতে বলা হতে পারে যে সজীব বস্তুটির গঠন ব্যাখ্যা করো। আবার বলা হতে পারে কোষ প্রাচীর অর্থাৎ মৃত প্রাচীরটির কাজ বর্ণনা করো। এইভাবেই প্রশ্ন প্রায়ই হয়ে থাকে। এছাড়া তোমার ছোট প্রশ্ন হতে পারে ফ্লুইড মোজাইক মডেল বলতে কী বোঝো? প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বলে রাখি, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মানে তরল, মোজাইক মানে হচ্ছে এক ধরনের চাপ অর্থাৎ এক ধরনের নকশা। তাহলে যখন আমরা কিছুক্ষণ আগে যে স্লাইডটি দেখিয়েছি তোমাদেরকে, দেখো ভিডিও চিত্রে এখানে যে চিত্রটি দেখানো হচ্ছে, এই চিত্রটির যে গঠন, এই গঠনটি কি হচ্ছে, এখানে যে ফসফোলিপিড অণুগুলো আছে এগুলা কিন্তু পানিতে কাঁপার কারণে এটাকে তখন অর্থাৎ পানিতে কাঁপে মানে এই অণুগুলো কাঁপে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান বদল করে, তখন এটা যখন ঢেউ খেলে তখন তাকে পানির মতো মনে হয় বলে এটাকে বলা হচ্ছে ফ্লুইড। আর এই যে প্রোটিন, কোলেস্টেরল, বিভিন্ন অণুগুলা মাঝে মাঝে অবস্থান করছে, তখন একে উপর পৃষ্ঠ থেকে দেখলে একে তখন মোজাইক করা মেজর মতো দেখায়। সে কারণে এই মডেলটির নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে আবার বলছি যে ফসফোলিপিড অণুগুলো স্তরের মধ্যে থেকে কাঁপে এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করে বলে একে পানির মতো দেখায়, এবং প্রোটিন অণুগুলোর কারণে উপরের পৃষ্ঠ থেকে দেখলে একে মোজাইক করা মেজর মতো দেখায়। এই কারণেই একে ফ্লুইড মোজাইক মডেল নাম দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। তো সবাইকে ধন্যবাদ জানাবো। যে ধরনের ত্রুটি বিচ্যুতি যাই কিছু হোক, সবার উপরে আমাদের যে প্রস্তুতি সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদের ভালো একটা প্রস্তুতি নিতে হবে। ভালো একটা প্রস্তুতির জন্য যত কিছু করা দরকার আমরা অবশ্যই তোমাদের জন্য করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসে সবার এই অংশগ্রহণ আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে, আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করবে পরবর্তী ক্লাসগুলো আরও সুন্দরভাবে নেওয়ার জন্য। তো সবাইকে আমি একটা কথাই বলবো, আমার প্রথম এবং শেষ কথা, যত সমস্যায় থাকুক, যত কিছুই থাকুক, আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, আমাদের নির্দেশনা অনুযায়ী তোমরা প্রস্তুতি চালিয়ে যাও এবং কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। এবং এখন থেকে যদি তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ একটা প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এও বলে রাখছি যে তোমরা অবশ্যই বই কিনে ফেলবে। আর বইয়ের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো অক্ষরপত্র পাবলিকেশন সেট আজিবুর রহমান স্যারের বইটা রাখবে, সাথে সাথে অন্য বইগুলা যে কোনো একটা বই তোমরা রাখতে পারো। তো জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো সবার শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।